নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রবিবার আমি আবার হাজির হয়েছি সুবর্ণলতার পরবর্তী পর্ব নিয়ে। গত পর্বে সুবর্ণলতা বহু বছর পর বাবার অসুখের খবর পেয়ে একাই রওনা হয় তার শৈশবের পীঠস্থানে। সেখানে মৃত্যু পথযাত্রী বাবার কাছে পায় মায়ের মৃত্যু সংবাদ, সাথে মায়ের লেখা শেষ চিঠি, যে চিঠি সুবর্ণলতার মা সত্যবতী তার মৃত্যুর পর মেয়েকে দিতে আদেশ করে গেছে স্বামীকে। সুবর্ণলতার অভিমানের পাহাড় যেন আরও একটু উচ্চতা বাড়িয়ে নিল। তবে সুবর্ণলতা উপলব্ধি করল তার জীবনের ধ্রুবতারা তার মা আজও বড্ড জীবন্ত তার অন্তরে। শুরু হচ্ছে আজকের পর্ব। শুনেছ মা, তোমার ভাগ্নের বাড়ির খবর? যোগু বাজার থেকে ফেরে এক জোড়া ডাব হাতে ঝুলিয়ে, পিছন পিছন নিতাই কাঁধে ধামা নিয়ে। ভারী জিনিসগুলো নিজেই বয়ে আনে যোগু, হালকাগুলো নিতাইয়ের ধামায় দেয় নেহাতি মাতৃভয়ে। ফুলকোচা দিয়ে ধুতি পরতে শিখেছে নিতাই, গায়ে টুইল শার্ট। খাওয়া দাওয়া বাবু আনার শেষ নেই। এর ওপর যদি দেখা যায় খালি হাতে নাড়া দিয়ে বাজার থেকে ফিরছে নিতাই, আর যোগু আসছে মোট বয়ে, রক্ষে রাখবে না মা। অবশ্য মার চোখে পড়বার সুযোগ বড় একটা হয় না, কারণ বাজার থেকে যখনই বাড়ি ঢোকে যোগু চেঁচাতে আসে, বাজার টাজার আর চলবে না। গলায় ছুরি মারা দর হাঁকছে, ডবল পয়সা ভিন্ন একটা নারকোল দিতে চায় না। ডাবের জোড়া 6 পয়সা। আর মেছুনি মাগিগুলোর চ্যাটাং বুলি শুনলে তো ইচ্ছে করে ওর আঁশবটিটা তুলে দিই আর নাক উড়িয়ে দিই। ভাবলাম নিতাই ছোকরাটা শুদ্ধ আমাদের জন্যে নিরামিষ গিলে মরে, আজ নিয়ে যায় পোয়াটা কাটাপোনা, তা বলে কিনা 4 আনা শের। গলায় ছুরি দেওয়া আর কাকে বলে, একটা আধলা ছাড়লো না, পুরো আনিটা নিল। গলায় ছুরি আর কাকে বলে, এমনই বহুবিধ ধুয়ো নিয়ে বাড়ি ঢোকে। সেই ধুয়োর ধোয়ায় আচ্ছন্ন হয়ে যান শ্যামাসুন্দরী। ইত্যবৎসরে যোগু হাতের মালপত্র নামিয়ে ফেলে, তারপর নিতাইকে নিয়ে হাঁক ডাক শুরু করে দেয়। ছেলেটা যে শ্যামাসুন্দরীর হৃদয় মধ্যস্থিত বাৎসল্য রস আদায় করে ফেলেছে, এটা টের পেয়ে গেছে যোগু। যতই কেননা সেটা চাপতে চেষ্টা করুন শ্যামাসুন্দরী, তাই যোগু এখন নিশ্চিন্ত, এবং সেই নিশ্চিন্ততার বশেই ছেলেটাকে শাসন করার ভান করে। হাত পা গুটিয়ে রইলি যে, সংসারে একটা কাজে লাগতে পারো না? কি একেবারে কুইন ভিক্টোরিয়া দৌত্তর এসেছ তুমি? একেই বলে কাজে কুড়ে আর ভোজনে ডেরে। শ্যামাসুন্দরী এক সময় বলে ওঠেন, থাম জগা, আর ফাঁকা বন্দুকের আওয়াজ করিস না। ওর উপকারের বদলে মাথাটাই খেলি ওর, গরিবের ছেলেকে লাট সাহেব করে তুললি। যোগু আবার তখন অন্য মূর্তি ধরে, বলে, লাট সাহেব হয়ে কেউ জন্মায় না, আর গরিবের ছেলে বলেই চোর দায়ে ধরা পড়ে না। লাট সাহেবে কি দেখলে? একটা ফর্সা জামা কাপড় পরে, তাই বলি ভগবানের জীব নয় ছোড়া। প্রত্যহ প্রায় একই ধরনের কথাবার্তা, শুধু আজকেই ব্যতিক্রম ঘটল। আজ যোগু তার মার কাছে অন্য কথা পারে, বলে, শুনেছ তোমার ভাগ্নের বাড়ির কাণ্ড? ছেলের কথায় কান দেওয়া শ্যামাসুন্দরীর স্বভাব নয়, দেনও না, আপন মনে হাতের কাজ করতে থাকেন। যোগু ক্রুদ্ধ গলায় বলে, বড় লোকের মেয়ে যে দেখছি গরিবের ছেলের কথাটা কানে গেল না। বেচারা বউটা একসঙ্গে মা বাপ হারালো, সেটা এমন তুচ্ছ কথা হলো? একসঙ্গে মা বাপ হারালো, বেচারা বউটা, এ আবার কোন ধরনের খবর? কাদের বউ? এবার আর ঔদাসীন্য দেখানো যায় না, মান খুইয়ে বলতেই হয় শ্যামাসুন্দরীকে, হলোটা কি? হলোটা না কি তাই বলো। মা গেল, খবরটাও দিল না কেউ,
তারপর পিট কদিন পরেই বাপ গেল, তখন খবর নে এখন জোড়া চতুর্থী করে মর। শ্যামাসুন্দরীও এবার ক্রুদ্ধ হন, বলেন, কার বউ, কি বৃত্তান্ত, বলবি তো সে কথা? কার বউ আবার? শ্রীমান প্রবোধ বাবুর বউয়ের কথা হচ্ছে, বেচারা মেজ বৌমার কথা। বাপ বুঝি মরণকালে একবার দেখতে চেয়েছিল, তাই গিয়েছিল মেজ বৌমা। তখন বলেছে মা তোর মরেছে, তবে অশৌচ নেওয়া নিষেধ। দুদিন বাদে নিজেও পটল তুলল। শ্যামাসুন্দরী যদিও বুড়ো হয়েছেন, কিন্তু কথায় সতেজ আছেন, তাই সহজেই বলেন, তোর মতন মুখুর সঙ্গে কথা কওয়াও আহাম্মুখী, বলি খবরটা তুই পেলি কোথায়? আরে বাবা, স্বয়ং তোমার ভাগ্নের কাছেই আসছিল, এখানে বাজারে দেখা, আসবে এখনই আসবে। দুটো চতুর্থী, ব্যাপার তো সোজা নয়, ঘটাপটা হবে, তাই আমার কাছে আসবে পরামর্শ করতে। এই জগা শর্মা না হলে যজ্ঞী সুশৃঙ্খলে উঠুক দেখি। বাবা। শ্যামাসুন্দরী কিন্তু এ উৎসাহে যোগ দেন না, বলি রেখাঙ্কিত কপালে আরো রেখা পরিয়ে বলেন, ঘটাপটাটা করছে কে? কে আবার? তোমার ভাগ্নেই করছে, বলল তোমার মেজ বৌমার বড় ইচ্ছে। শ্যামাসুন্দরী অবাক গলায় বলেন, মেজ বৌমার ইচ্ছে? মা বাপের সঙ্গে তো কখনো। ওই তো এখন অনুতাপটি ধরেছে, সেই যে কথায় আছে না, থাকতে দিলে না ভাত কাপড়, মরলে করলে দান সাগর, তাই আর কি। শ্যামাসুন্দরী দৃঢ় গলায় বলেন, মেজ বৌমা সে ধরনের মেয়ে নয়। যোগু অবাক গলায় বলে, তাই নাকি? তবে যে পেব বললে। কথাটা শেষ হয় না, স্বয়ং পেবই ঢোকে দরজাটা ঠেলে, বলে, এই যে মামি, তুমিও রয়েছ, পরামর্শ করতে এলাম। মায়ের তো শরীর খারাপ, এখন তুমিই ভরসা, দায়টা উদ্ধার করো তোমরা মায়ের ছেলেই। সোজা দায় তো নয়, শ্বশুর দায় শাশুড়ি দায়, মাতৃদায় পিতৃদায়ের অধিক। আপন রসিকতা শক্তির পুলকে টেনে টেনে হাসতে থাকে প্রবোধ, হ্যাঁ হ্যাঁ করে। অনেকগুলো বছর জেলের ভাত খেয়ে অবশেষে একদিন বাড়ি ফিরল অম্বিকা। কালো রংটা আরও একটু কালো হয়ে গেছে, পাকশিটের চেহারাটা যেন আরও পাকশিটে আর জীর্ণ হয়ে গেছে। চুলের গোড়ায় গোড়ায় বিবর্ণ সাদাটে ছাপ, যেন পাকতে শুরু করেনি বটে, কিন্তু একসঙ্গে সবই পাকবে বলে নোটিশ দিয়েছে। তবু মোটামুটি যেন তেমন কিছু বদল হয়নি। মনে করা যায় এতগুলো বছর পরে সেই অম্বিকায় ফিরে এলো অম্বিকা তার দাদা বৌদির কাছে, বলতে গেলে সুবালারই কাছে। সুবালার চেহারায় অবশ্য অনেক পরিবর্তন হয়েছে। সুবালার চুলগুলো বেশ পেকেছে, ঠিক সামনের দুটো দাঁত পড়ে গেছে, আর রংটা জ্বলে পুড়ে গেছে। দারিদ্র্যকে যে কেন অনলের সঙ্গে তুলনা করা হয় সেটা অনুভব করা যাচ্ছে তাকে দেখে। তথাপি সুবালার প্রকৃতিতে খুব একটা পরিবর্তন হয়নি। সুবালা অম্বিকাকে দেখেই প্রথমে আহ্লাদে কেঁদে ফেলল, তারপর সুবালা শাশুড়ির নাম করে কাঁদল অম্বিকার বাড়িতে চোর পড়ে যথা সর্বস্ব নিয়ে গেছে বলে, আর অভাবের জ্বালায় যে সেই চোর অধ্যুষিত বাড়িটার ভাঙা পাঁচিল আর ভাঙা জানালা মেরামত করে রাখতে পারেনি সুবালারা, তা নিয়ে কাঁদল। এবং সর্বশেষে কাঁদল অম্বিকাকে আর বিপদের পথে পা না বাড়াতে মাথার দিব্যি দিয়ে। শেষ কথাটার শেষে অম্বিকা একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে, আর বিপদ কোথা, দেশ তো বেশ ঠান্ডা মেরে গেছে। বিপদ যারা বাধাচ্ছিল তাদের শায়েস্তা করা হয়েছে। এখন দেশের কেষ্টু বিষ্টু নেতারা কথার জাল ফেলে ফেলে স্বাধীনতারূপ বোয়াল মাছটি টেনে তোলবার তাল করছেন। এর মধ্যে আর আমরা কোথায় পা বাড়াতে যাব? আমরা এখন দাবার আড্ডায় বসে ক্ষুদিরাম, কানাইলাল, প্রফুল্লচাকি, বাঘাযতীনের আলোচনায় উদ্দীপ্ত হব আর বসে বসে দিন গুনব। কবে কখন সেই স্বাধীনতা নামের রসালো ফলটি গাছ থেকে টপ করে খসে পড়বে।
তা অম্বিকার যে একেবারেই পরিবর্তন হয়নি তা বলা যায় না। আগে অম্বিকা ব্যঙ্গের সুরে কথা জানত না, এখন সেটা শিখেছে। কিন্তু সুবালা এসব প্রসঙ্গের ধারে কাছে আসতে চায় না, কারণ সুবালা অত বোঝে না, হয়তো বা বুঝতেও চায় না। তাই সুবালা তাড়াতাড়ি বলে, যাগ্গে বাবা ওসব কথা, আদার ব্যাপারে জাহাজের খবরে দরকার কি? আমার কথা হচ্ছে এবার তোমার বিয়ে দেব। হ্যাঁ, এই সংকল্পই স্থির করেছে এখন সুবালা। ওই বাউন্ডুলে ছেলেটার বিয়ে দেবে। বয়স একটু বেশি হয়ে গেছে, তা যাক, দোজবরে তেজবরে তো নয়। কত কত দোজবরে তেজবরে যে ওর ডবল বয়সী হয়েও বিয়ে করতে ছোটে। মেয়ের অভাব হবে না, বাংলাদেশে আর যে কিছুরই অভাব থাক না কেন, কনের অভাব নেই। আর সুবালার মতে বিয়ে না করে বুড়িয়ে যাওয়ার মতো দুঃখের আর কিছু নেই। সুবালা ইতিমধ্যে তারই 2 ছেলের বিয়ে দিয়ে কাজ সেরেছে। যদিও সংসারের অবস্থা সুবিধের নয়, কিন্তু সংসারের অবস্থা বিয়ের প্রতিকূল হয়েছে কেন এ তর্ক করেছে সুবালা, আর শেষ অবধি তর্কে সেই জিতেছে। তাই এখনো বলল বিয়ে দেব, জানে জিতব। কিন্তু অম্বিকা ছিটকে উঠল, বলল বিয়ে? অম্বিকা হেসে ফেলল, কিন্তু আগের মতো সেই হো হো হাসির প্রাণ খোলা সুরটা যেন অনুপস্থিত রইল সে হাসিতে। এ হাসি কেমন একরকম নিরুত্তাপ হাসি, তবু হাসি। হেসেই উত্তর, বিয়ে না, আপনি দেখছি চুলগুলো মিছিমিছিই পাকিয়েছেন, বয়সের সামনে না হেঁটে পিছনে হাঁটছেন। সুবালা অবাক হয়ে বলে, তার মানে? অমূল্য এতক্ষণ মিটি মিটি হাসছিল বসে বসে, এবার বলে, মানে আর কি, অম্বিকার মতে তোমার শুধু চুলই পেকেছে, বুদ্ধি পাকেনি। কেন, কাঁচা বুদ্ধির কি দেখলে শুনি? অম্বিকা হাসে, পুরোপুরি দেখলাম। এখনো আপনার দেওরের বিয়ে দেওয়ার শখ? হ্যাঁ, এই রকম করেই বলে অম্বিকা। হই হই করে বলে ওঠে না, কাঁচা বুদ্ধি নয়, শুধু বিয়ের মতলবটি এটেই বসে আছেন। কই, কোণে রেডি করে রাখেননি, টোপর চেলি ঠিক করে রাখেননি। কে বলতে পারে আবার কখন শ্রীঘর থেকে ডাক পড়ে? আগেকার অম্বিকা হলে এই রকম বলতো, এখনকার অম্বিকা বলে, এখনো আপনার দেওরের বিয়ে দেওয়ার শখ? সুবালা ভাঙা দাঁতের হাস্যকর হাসি হেসে বলে, তা কখন আর শখ করতে সুবিধা পেলাম শুনি? তুমি তো বসে আছো শ্রীঘরে, এদিকে কত ঘটনাই ঘটে চলেছে। তোমার 4 ভাইপো ভাইজির তো বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে। 4 ভাইপো ভাইজি? অম্বিকা অথই জলে পড়ে। এতগুলো ছেলে মেয়ে বিয়ের যোগ্য হয়েছিল অমূল্যর? তাছাড়া বিয়ের যোগ্যতা, ওদের মধ্যে কোনটা মেয়ে কোনটা ছেলে হঠাৎ কারো নাম মনে পড়ছে না কেন? বড় বড় ছেলে দুটোর নাম রাসু আর বঙ্কু ছিল না? রাসবিহারী, বঙ্কু বিহারী, কিন্তু তারপর সারি সারি অনেকগুলো ছিল যে। কি আশ্চর্য, এমন স্মৃতিভ্রংশ হলো অম্বিকার। দাদার ছেলে মেয়েগুলোর নাম ভুলে গেল কোনটার কত বয়স ছিল। মুখই বা মনে পড়ছে কই তেমন করে? পড়ছে আস্তে আস্তে, নামও। ভাবতে ভাবতে ভেসে উঠেছে রাসু, বঙ্কু, টিঙ্কু, কুলু, নেরু, টেপু, আরও কি কি যেন। একটা দল হিসেবেই দেখেছে তাদের অম্বিকা, খুব যেন আলাদা করে নয়। দাদার ছেলেমেয়েরা, এই অনুভবের মধ্যে ছিল তারা। কিন্তু সেই বালখিল্যের দল এত লায়েক হয়ে উঠল এর মধ্যে? উঠল, তার মানে সময়ের সেই বিরাট অংশটা হারিয়ে ফেলেছে অম্বিকা তার জীবন থেকে। অম্বিকা বুড়ো হয়ে গেছে, কিন্তু জীবনের ওপর কবে মোহ ছিল অম্বিকার, কবে ছিল লোভ? তাই হারিয়ে ফেলেছে বলে মনটা হাই হাই করে উঠল। হয়তো এমনই হয়, শুধু অম্বিকার মতো পাগলদের নয়, সকলেরই। যে মায়া হরিণের পিছনে ছুটতে ছুটতে সময়ের জ্ঞান হারিয়ে ফেলে মানুষ,
সেই হরিণটা যখন একটা দুয়ো দিয়ে দিগন্তের ধূসরতায় মিলিয়ে যায়, তখন মনটা এমনই হাই হাই করে ওঠে। মনে হয় এতগুলো দিন রাত্রি হারিয়ে গেল, কি করলাম, কি বা পেলাম। হ্যাঁ, সেটাই হাহাকারের স্বর। কি পেলাম, কি পেলাম। যেন কে কোথায় অঙ্গীকার করে রেখেছিল পাইয়ে দেবে অনেক কিছু। যেন বলে রেখেছিল, তোমার ওই দিন রাত্রিগুলো আমার কারবারে ফেলো, তার বিনিময়ে পাওনার পাহাড় জমবে তোমার। কেউ দিয়েছিল সেই আশ্বাস, কেউ করেছিল সেই অঙ্গীকার, কেউ এমন একখানা মূল্য নির্ধারণ করে রেখেছিল আমার এই দিন রাত্রিতে গড়া জীবনের। জানি না, দেখেনি তেমন কাউকে, তবু ওই প্রাপ্তির ধারণাটা আছে বদ্ধমূল। নিশ্চিন্ত হয়ে আছি এই ভেবে যে আমার সোনার দিনগুলো বিকোচ্ছে বসে বসে, তার বদলে জমা হচ্ছে স্বর্গের সোনা। খানিকটা এগিয়ে গেলেই সেই স্বর্গীয় সোনার তালটাকে ধরে নেব খপ করে, ভরে নেব মুঠোর মধ্যে। কিন্তু সে সোনার আশ্বাস মায়া হরিণের মতোই অনেক ছুটিয়ে মেরে অকস্মাৎ কখন এক সময় দিগন্তের ধূসরতায় মিলিয়ে যায়। তখন ক্ষুব্ধ নিঃশ্বাস মর্মরিত হয়ে ওঠে। পেলাম না, আমি আমার যথার্থ মূল্য পেলাম না, আমি ঠকে গেলাম। আমি কত দিলাম, কি বা পেলাম। যেন আমার মনিব আমায় সারা মাস খাটিয়ে নিয়ে মাসের শেষে মাইনে দিল না। আশ্চর্য! কে বলেছে আমার এই জীবনটা ভারী এক দামি জিনিস? কে বলেছে আমার এই দিন রাত্রিগুলো সোনার দরের? নিজেই নিজের দাম কষছি, মোটা অঙ্কের টিকিট মারছি তার গায়ে। ভেবে দেখছি না কেন তা করছি। হায় হায়, ভেবে দেখছি না আমি কেউ না, আমি এই নিখিল বিশ্বের অনাহত লীলার এক অবিচ্ছিন্ন অংশ মাত্র। বাড়তি কিছু পাওনা নেই আমার। কেউ ভাবি না, কেউ ভাবে না। অম্বিকাও তা ভাবল না। অম্বিকা ভাবল এতগুলো দিন হারিয়ে ফেললাম, ভাবল কি বা পেলাম তার বিনিময়ে। তাই কেমন যেন দিশেহারার মতো বলে উঠল, কাদের বিয়ে হয়ে গেল? কেন, রাসু, বঙ্কু, টেপি আর নিভার? নিভাটার অবশ্যই একটু সকাল সকালই হয়ে গেল, ভালো পাত্তর পেয়ে যাওয়া গেল। আর দিতেই তো হবে, 4টের হিললে হয়েছে, বাকি 6টার হয়ে গেলেই আমাদের ছুটি। তারপর বুড়ো বুড়ি কাশি বাস করব। বাকি 6টার হয়ে গেলেই? অম্বিকা ওই দুঃসাহসী আশার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে। তারপর ভাবে, হয়তো সেই অসাধ্য সাধন করেই ফেলবে ওরা। হয়তো সত্যিই শেষ অবধি নিজেদের পরিকল্পনা অনুযায়ী তীর্থবাস করতেও যাবে। আর সমস্ত কর্তব্য সমাধা করার পর যে একটা আত্মতৃপ্তি, সেটুকু রসিয়ে উপভোগ করবে। অম্বিকা অন্তত তাই ভাবল। তাই অম্বিকা সহসা ওদের জীবনটাকে হিংসে করে বসল। অনেক দিন জেলের ভাত খেয়ে খেয়ে এ উন্নতিটুকু তাহলে হয়েছে অম্বিকার। অম্বিকা তার স্বপ্ন থেকে স্খলিত হয়ে তুচ্ছ জীবনের দিকে তৃষ্ণারী দৃষ্টিতে তাকাচ্ছে। অম্বিকা তাই কাঁচা বুদ্ধি সুবালার কাঁচামিটাকেই দীর্ঘ বিলম্বিত করে দেখতে চাইছে। অতএব অম্বিকা বলে উঠেছে, আরে ব্যাস, সব ব্যবস্থা কমপ্লিট। তা আমিও তাহলে দিব্যি একখানা শ্বশুর হয়ে বসে আছি। আমাকে নিয়ে তবে আবার ডাঙ্গুলি খেলবার বাসনা কেন? সুবালা এ পরিহাসটুকুর অর্থ বোঝে। সুবালা তাই হেসে উঠে বলে, তুমি যাতে আর ডাঙ্গুলি খেলতে বেড়াতে না পারো তার জন্যে শক্ত শেকল এনে বাঁধতে হবে তোমায়, করছি তার জোগাড়। কেন, আমার অপরাধ? এই তো অপরাধ, জীবনটা মিছিমিছি বিকিয়ে দিলে। অম্বিকা সুবালার এই আক্ষেপে অবোধ বলে অনুকম্পার হাসি হাসল না। অম্বিকা চমকে উঠল। অম্বিকা ভাবল, আমি কি এই কথাই ভাবছিলাম না? তারপর অম্বিকা বলে, আপনি তো শেকল জোগাড়ে লাগবেন বলি, শেকল তো আর ভুই ফোন নয়,
মা বাপ থাকতে আর কে এই জেলখাটা আসামিকে মেয়ে দেবে শুনি? শোনো কথা। সুবালা গালে হাত দেয়। এ কি চুরি জোচ্চুরি খুন জখমের আসামি? লোকে যে তোমাদের এই স্বদেশী জেলখাটাদের পায়ে ফুল চন্দন দেয় গো। অম্বিকা এবার যেন পুরনো ধরনের হেসে ওঠে, বলে, পায়ে ফুল চন্দন দেয় বলেই যে হাতে মেয়ে দেবে তার কোনো মানে নেই। দেবে না? সুবালায় এবার অনুকম্পার হাসি হাসে। সুবালা যেন তার মূল্যবান দেওরটির মূল্য সম্পর্কে আরও বেশি অবহিত হয়। বলে, আচ্ছা, দেয় কি না দেয় সে আমি বুঝবো। বেটা ছেলে বিয়ে করতে চাইলে আবার মেয়ের অভাব। এবার অম্বিকা অমূল্য দুজনেই হেসে ওঠে। অমূল্য বলে, হা হা, আশ্বাস যদি কিছুদিন আগে পেতাম তো আর একবার চেয়ে দেখতাম। এখনো দেখো না। সুবালা হাসে। তারপর গ্রামের কোন কোন ঘরে এমন কটা বুড়ো ঘরে গিন্নি থাকতেও দিব্যি আর একটা বিয়ে করে মজায় আছে তার আলোচনা এসে পড়ে। অম্বিকা নিথর হয়ে গিয়ে বলে, বলো কি দাদা, দত্ত জ্যাঠামশাই? অমূল্য হাসে। সেই তো, সেটাই হচ্ছে সবচেয়ে অসহ্য। গিয়েছিলেন ভাগ্নির ছেলের জন্যে কনে দেখতে, দেখে আর চোখ ফেরাতে পারলেন না। নাতির হাতে তুলে দিতে বুক ফাটল। সুবালা হেসে হেসে বলে, সম্পর্কটা অবশ্যই খারাপ হলো না। নাত বউ হতো, বউ হলো 13 আর 63। অম্বিকা হাসে না। অম্বিকা হঠাৎ রূঢ় গলায় বলে, লোকটাকে ধরে একদিন হাটতলায় দাঁড় করিয়ে চাপকাতে পারল না কেউ? এরা চমকে উঠল, সুবালা আর অমূল্য। অম্বিকার গলায় কখনো এমন রূঢ় স্বর শোনেনি এর আগে। তা যতই হোক, দত্ত জ্যাঠামশাই গুরুজন। অম্বিকা সেটা বুঝতে পারল। অম্বিকা নিজেকে সামলে নিল। অপ্রতিভ গলায় বলল, জেলের ভাতের এই গুণ ধরেছে, রাগ চাপতে পারি না। অসভ্যতা দেখলেই মেজাজ আগুন হয়ে জ্বলে ওঠে। বাস্তবিক এদের শাস্তি দেওয়া উচিত কিনা তোমরাই বলো। উচিত তো, কিন্তু শাস্তিটা দিচ্ছে কে? আমি, তুমি, এরা, ওরা সবাই। অম্বিকা দৃঢ় গলায় বলে, কিছুদিন স্রেফ ধোলাই চালালেই এ ধরনের পাজিরা শায়েস্তা হয়ে যাবে। সুবালা যেন অবাক হয়ে অম্বিকার মুখের দিকে তাকায়, বলে, ধোলাই মানে? অম্বিকা আর একবার অপ্রতিভ হয়, বলে, ওই তো সঙ্গগুণের সুফল। যত সব চাষারে কথার চাষের মধ্যে তো বাস ছিল। ধোলাই মানে ধরো ঠ্যাঙানো। 2-5 জন মারধর খাচ্ছে দেখলেই আর 5 জন সামলে যাবে। অমূল্য ক্ষুব্ধ হাসি হাসে। তোর ওই ধোলায় তাহলে পাত্রকে না দিয়ে পাত্রীর বাপকেই দেওয়া উচিত। তারা মেয়ে দেয় কেন? সুবালা বলে ওঠে, দেয় ভালো ঘরে বরে দিয়ে উঠতে পারে না বলে, নচেত টাকা কড়ির লোভে। এই তো তোমাদের দত্ত জ্যাঠামশাইয়ের ব্যাপারই তাই। মেয়ের বয়স বেশি হয়ে গেছে, জাত যাবার ভয়ে কাতর বাপ হাতের সামনে একটা বড়লোক বুড়ো পেয়ে। জাত যাবার ভয়? আশ্চর্য! এত অনাচারে জাত যায় না। জাত যাবে শুধু মেয়েকে 7 সকালে বিয়ে না দিলে। অম্বিকা বলে, এ পাপের ফল একদিন পাবেই সমাজ। তা দত্ত জেঠিমা কোথায়? কোথায় আবার? সুবালা বলে, ঘর সংসার ছেড়ে যাবেন কোথায়? আছেন। প্রথম খুব গালমন্দ করেছিলেন, সতীনটাকে ঝাঁটা মারতে যেতেন। ক্রমশ সয়ে গেছে, এখন তাকে রেঁধে ভাত দিচ্ছেন। সেও মহাদুষ্টু মেয়ে, সংসারে কিচ্ছু করে না, কেবল সাজে গোজে আর কর্তার তামাক সাজে। ওটাকেই আশ্রয় ভেবেছে। বুড়ো মরলে তখন ছেলেরা কে কোথায়? বড় তো রাগ করে বাপের সঙ্গে পৃথক অন্ন হয়ে গেছে, আর সবাই আছে। তা যিনি পৃথক অন্ন হতলেন, মা ভাইদের নিয়ে হতে পারলেন না? কি যে বলো, তার কি ক্ষমতা? বাপ তো তাকে ত্যায্য পুত্তুর করেছেন। আসল কথা, পয়সাওয়ালা লোকেদের সব দরজা খোলা, বুঝলে ঠাকুরপো? মরম শুধু গরিবদের। পৃথিবী জুড়েই এই।
অম্বিকা বলে, হয়তো এর শাস্তিও আসবে একদিন পৃথিবীতে। তবে আমার মতে কবে কি হবে না ভেবে এখনই একটা বউ বেঁচে থাকতে আর একটা বিয়ে করা আইন করে বন্ধ করে দেওয়া উচিত। অমূল্য হাসে। আইনটা কে করবে শুনি? করব আমরা, তোমরা সবাই। চিরদিন ধরে ভয়ঙ্কর একটা পাপ চলতে পারে না। সুবালার এসব কথায় অস্বস্তি। সুবালা এবার প্রসঙ্গকে অন্য পথে পরিচালিত করে। সুবালা তার ছেলের বউদের আর জামাইয়ের কথা তোলে। তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়। বলে, আমার ভাগ্যে বাবা সবাই খুব ভালো জুটেছে। অম্বিকা হেসে ফেলে। অম্বিকা বলে, আপনার ভাগ্যে মন্দ হবার জো কি? আপনি কি কাউকে ভালো ছাড়া মন্দ দেখবেন? সুবালা লজ্জিত গলায় বলে, আহা। বলে, নাও বাপু, বলো এখন কি খাবে? কতকাল বাড়ির রান্না খাওনি। বলে, মনে মনে ভাবে, কি বা জোটাতে পারবো। আহা, বেচারা এত দিন পরে এলো। সজনে ডাঁটাটা ভালোবাসে, মোরলা মাছটাও খুব ভালোবাসতো, আরও অরড় ডাল। দেখি যায়। সুবালা চলে যায় রান্নার জোগাড়ে। এরা দুই ভাই কথা বলে, গ্রামের কথা, পড়শির কথা। আর এর মাঝখানেই হঠাৎ একবার প্রশ্ন করে অম্বিকা, তোমার শ্বশুর বাড়ির খবর কি? আমার শ্বশুর বাড়ির? হ্যাঁ, তোমার সেই মেজ বৌদিদি, তার ছেলে মেয়েরা আর শ্রীযুক্ত বাবু মেজদা। একটু ভয়ে ভয়েই বলে, মনকে প্রস্তুত করে দু একটা দুঃসংবাদ শোনার জন্যে। কিন্তু আশ্চর্য, শুনতে হলো না তো, বরং ভালো খবর। মেজদার আরও উন্নতি হয়েছে। ছেলেরা ভালো ভালো পাশ করেছে, নতুন বাড়ি করেছে নিজস্ব, আলাদা হয়ে চলে গেছে। মোটের মাথায় হতাশার খবর নয়। অথচ আশ্চর্য, অম্বিকা যেন খুব একটা হতাশ হয়। অম্বিকা যেন এসব খবর শোনার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু কি শোনবার আশাতেই বা ছিল তবে সে? অমূল্য শ্বশুরবাড়ির সম্পর্কে খুব একটা দুঃসংবাদ? কে জানে কি? তার মনের কথা সেই জানে। তবু মনে হলো অম্বিকা যেন ওই খুশির খবরগুলোই খুশি হলো না। তবু অম্বিকার নতুন বাড়ির ঠিকানা জানতে চাইল। বলল, যাব তো কাল পরশু কলকাতায়, একবার দেখা করে এলে তো হয়। অবশ্য চিনতে পারবেন কিনা জানি না। শোনো কথা। সুবালা হাসে। তোমায় পারবে না চিনতে? তোমাকে কত পছন্দ ছিল তার। আমি তো ভাবছিলাম। হেসে চুপ করে যায় সুবালা। কি ভাবছিলেন? সুবালা মিটিমিটি হেসে বলে, ভাবছিলাম তোমাকে তারই জামাই করে দিই। মেয়েটা তো বেশ বড় হয়ে উঠেছে। আমাকে জামাই? অম্বিকা এবার নিজস্ব ভঙ্গিতে হেসে ওঠে, সেই আগের মতো। চমৎকার, এটা ঠিক আপনার উপযুক্ত কাজ হয়েছে। বাহ বাহ বাহ। তাহলে বৃথা আশ্বাস দিচ্ছিলেন না, কোণে রেডি। কি যেন হলাম আমি মেয়েটার? মামা? আহা, মামা আবার কি? সুবালা সতেজে বলে, কিচ্ছুই নয়। জানো না, মামার শালা পিসের ভাই, তার সঙ্গে সম্পর্ক নাই। তুমি হচ্ছ পিসের ভাই। ব্যাস ব্যাস, শাস্ত্রবচনও মজুদ। অম্বিকা বলে, কিন্তু এত সব ছেলে মেয়ের বিয়ে হলো, তার মেয়েরই বা হয় না কেন? সুবালা সন্দেহের গলায় বলে, তার কোন মেয়েটার কথা বলছো তুমি? আহা, সেই যে তোমার এখানে আসেনি, নবদ্বীপে না কোথায় যেন গিয়েছিল। আশ্চর্য যে এটা ভুলে যায়নি অম্বিকা। কিন্তু সে কথা তুলে হাসে না সুবালা, হাসে অম্বিকার অজ্ঞতায়। সেই মেয়ে এখনো বসে আছে, এই ভাবছো তুমি? হায় হায় চাপা, তার কবে বিয়ে হয়ে গেছে। মেজো মেয়ে চন্দনেরও হয়েছে। এ হচ্ছে সেই পারুল, সব সময় যে ছোট মেয়েটা চুপচাপ থাকতো। পারুল মানে সেই যে দোলায় গায়ে জড়িয়ে মাঠে বাগানে ঘুরে বেড়াতো? হ্যাঁ হ্যাঁ, এই তো মনে পড়েছে বাপু। ওদের মতো ভরসা না হলেও সেই মেয়েটাই তো মেজ বউয়ের সবচেয়ে ছুতছিরি। অম্বিকা আবার বলে, চমৎকার, দত্ত জ্যাঠামশাইয়ের সঙ্গে একটু ইতর বিশেষ এই যা। শোনো কথা,
তার সঙ্গে কিসের তুলনা? আমি বাপু ওর কথাই ভেবেছিলাম। আপনার ভাবনার দড়িটা একটু খাটো করুন বৌদি, বড্ড লম্বা হয়ে যাচ্ছে। অম্বিকা আবার হাসতে থাকে হা হা করে। সুবালা একসময় অমূল্যকে চুপি চুপি বলে, ঠাকুরপো কিন্তু ঠিক তেমনই আছে, একটুও বদলায়নি। অমূল্য আসতে বলে, কে বললে বদলায়নি? বদলেছে বৌদি, কি অনেক বদলেছে। তা বদলাবে, এ আর বিচিত্র কি? পৃথিবীর খেলায় তো তাই। না যদি বদলাতো অম্বিকা, সেটাই হতো অস্বাভাবিক। বদলায়নি শুধু অল্প বুদ্ধিরা। বুদ্ধির চাকার অভাবে ওরা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। সুবালা তাদের দলের, তাই সুবালা সুখী। সুবালার সুখ কেউ কেড়ে নিতে পারবে না। সুবালা যদি দুঃসহ কোনো শোক পায়, সুবালা কেঁদে বলবে, ভগবান নিয়েছেন। অতএব সুবালা সুখী হবে। যারা কার্যকারণের বিচার নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসে, যারা জগতের যত অনাচার অবিচার অত্যাচার সব কিছুর বিরুদ্ধে তীব্র প্রশ্ন তুলতে বসে, তারাই জানে না সুখের সন্ধান। কিন্তু সন্ধান কি তারা রাখতেই চায়? সুখকে কি তারা আরাধনা করে? সুখেতে যে তাদের ঘৃণা, নইলে সুবর্ণলতা, হ্যাঁ, নইলে সুবর্ণলতার তো উচিত ছিল তার স্বামীর সুবিবেচনা আর পত্নী প্রেমের পরিচয়ে আহ্লাদে ডগমগ হওয়া। স্ত্রীকে আকস্মিক আনন্দ দেবার রোমাঞ্চময় পরিকল্পনায় সে যে তার স্ত্রীর বাপের চতুর্থী উপলক্ষে সমস্ত একটা যজ্ঞের আয়োজন করে ফেলেছে চুপি চুপি, এটা কি কম কথা নাকি? কম সুখের কথা? কিন্তু সুবর্ণলতা হচ্ছে বিধাতার সেই অদ্ভুত সৃষ্টি, সুখে যার বিতৃষ্ণা, সুখে যার ঘৃণা। তাই কর্মবীর যোগু যখন অকস্মাৎ গোটা তিনেক মুঠের মাথায় রাশিকৃত বাজার, ফলমূল, কলাপাতার বোঝা, মাটির খুঁড়ি, গ্লাস ইত্যাদি নিয়ে তার পিস্তুত ছোট ভাইয়ের বাড়িতে এসে ঢুকে হাঁক পারল, কই রে, কে কোথায় আছিস? এসব কোথায় নামাবে দেখিয়ে দে। তখন সুবর্ণলতা পাথরের মতো মুখে এসে দাঁড়িয়ে একটা ধাতব গলায় বলে ওঠে, এসব কি? এর মানে? দোভাষীর প্রয়োজন স্বীকার করে না। গলা স্পষ্ট পরিষ্কার, শুধু মুখটা অন্যদিকে। তবে যোগুও অত নীতি নিয়মের ধার ধারে না, তাই বলে ওঠে, এই মরেছে। এ যে সেই যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। বলি, তোমার বাপের ছেড়াদ্দ আর তুমি আকাশ থেকে পড়ছ? চতুর্থীর জোগাড়, 10 ব্রাহ্মণের ভোজের রসদ, আর তোমার গিয়ে আত্মকুটুম্ব কন্যা 60-70 জন হবে। একা আমার পিসির ডালায় তো। যোগু একটু উচ্চাঙ্গের হাসি হেসে কথা শেষ করে, তাদের একটু ভালো মন্দ খ্যাতের জোগাড়। হঠাৎ থেমে যায় যোগু। ভাদ্র বউয়ের মুখের দিকে তাকানো অশাস্ত্রীয়, এটা জানা থাকলেও বোধ করি হঠাৎই তাকিয়ে ফেলেছিল সে, অথবা ভয়ঙ্কর একটা নীরবতা অনুভব করে তাকিয়েছিল, কে জানে। তবে থেমে যাবার হেতুটা তাই, ওই মুখ দেখে ভয়ে প্রাণ উড়ে যায় ওই বাজ খায় লোকটার। তাড়াতাড়ি ডাক দেয়, পারু, পারু, দেখ তোর মার শরীর টরীর খারাপ হলো নাকি? মুঠেগুলো এতক্ষণ অপেক্ষান্তে রাগ ভরে নিজেরাই স্থান নির্বাচন করে জিনিসগুলো নামাতে শুরু করে এবং সারাও করে আনে। ইতিমধ্যে পারু এসে দাঁড়ায়। সমস্ত দৃশ্যটার ওপর একবার দৃষ্টিটা বুলিয়ে নিয়ে সেও অবাক গলায় বলে, এসব কি বড় জ্যাঠা? এবার বিস্ময় প্রশ্নের পালা যোগুর। তোদের কথায় আর আমি কি উত্তর দেব রে পারু? আমি যে তাজ্জব বনে যাচ্ছি। বলি, তোদের বাবা কি আমার সঙ্গে ন্যাকারা করে এলো? তোদের বাড়িতে কোনো কাজকর্ম নেই? দাদামশাই দিদিমা মরেনি তোদের? সব ভুল? পারু আসতে বলে, ভুল নয়,
তবে তার জন্যে এসব? গলাটা একটু নামিয়ে আস্তে বলে, জানি একটা মরণকে উপলক্ষ করে মানুষ এমন ঘটা লাগায়, কিন্তু জানেনই তো মাকে, মা এসব একেবারেই করেন না। তাছাড়া পারুর কথা থেমে যায়। সহসা পারুর মায়ের কণ্ঠ কথা কয়ে ওঠে, পারু, ভাসুর ঠাকুরকে বল যেন আমার অপরাধ না নেন। লোকে যা করে আমার তার সঙ্গে মেলে না। আমি আমার জ্যান্ত মা বাপকে কখনো এক ঘটি জল এগিয়ে দিইনি। আজ মরার পর আর তাদের ওপর খাড়ার ঘা দিয়ে অপমান করতে পারবো না। আমি সহসা একটা অভাবিত ব্যাপার ঘটে, অন্তত পারুর তাই মনে হয়। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়তে কবে দেখেছে পারু? সে চোখে তো শুধু আগুনই দেখে এসেছে জন্মাবধি। কিন্তু বেশিক্ষণ সে দৃশ্য দেখবার সুযোগ দেয় না পারুর মা। দ্রুত পায়ে চলে যায় শুধু পারুকেই নয়, আরও একটা মানুষকে পাথর করে দিয়ে। পাগল ছাগল যোগু আরও একবার শাস্ত্রীয় বিধি বিস্মৃত হয়ে ভাদ্র বউয়ের মুখের দিকে তাকিয়ে ফেলেছিল, এবং বলা বাহুল্য সে মুখে অবগুণ্ঠনের খুব একটা বাড়াবাড়ি ছিল না, কাজেই দেখায় অসম্পূর্ণতা ছিল না। পাগল ছাগল বলেই কি হঠাৎ এত আঘাত খেলো যোগু? নাকি এরকম একখানা ভয়ঙ্কর দুঃখ, হতাশা, গ্লানি, ক্ষোভ, বেদনা, বিদ্রোহের সম্মিলিত ছবি সে জীবনে আর দেখেনি বলেই? স্তব্ধ হয়ে দু এক মুহূর্ত তাকিয়ে থেকেই দ্রুত কণ্ঠে, আমি এসব কিছু জানি না পারু, আমি এত সব কিছু জানি না। আমায় তোর বাবা গুচ্ছির টাকা হাতে গুজে দিয়ে বলে এলো তোমার বৌমার খুব ইচ্ছে, তাই আমি, বলেই কোচার খুঁট চোখে চেপে একরকম ছুটে বেরিয়ে যায় যোগু বাড়ির সদর চৌকাঠ পার হয়ে। কে বলবে তার দু চোখেও সহসা জলের ধারা ঠেলে আসে কেন? মুঠে কটা এতক্ষণ ঝাঁকা খালি করে ক্লান্তি অপনোদন করছিল। বাবু ভাগলবা দেখে তারাও ছুট দেয়। পারু তেমনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পারু সহসা যেন আর এক জগতের দরজায় এসে দাঁড়ায়। জন্মাবধি শুধু মার তীব্রতা আর রুক্ষতায় দেখে এসেছে পারু, মার জীবনের প্রচ্ছন্ন বেদনার দিকটা দেখেনি। আজ হঠাৎ মনে হলো তার মার প্রতি তারা শুধু অবিচারই করে এসেছে। কোনোদিন সেই অকারণ তীব্রতার কারণ অন্বেষণ করবার কথা ভাবেনি। এ কথা ঠিক, বাবাকেও তারা ভাই বোনেরা কেউ এক তিলও শ্রদ্ধা করে না, তবু কদাচ কখনো একটু করুণা করে, অনুকম্পা করে। কিন্তু মাকে, মার জন্যে কিসের নৈবেদ্য রাখা আছে তাদের অন্তরে? ভাবল সে কথা পারু, কারণ সহসা পারু তার মার একটা নির্জন ঘরের সামনে এসে দাঁড়ালো, যে ঘরের সন্ধান সে কখনো জানতো না, যে ঘরের দরজা কখনো খোলা দেখেনি। অসতর্ক একটা বাতাসে একটিবার খুলে পড়েছে সে দরজা, তাই থমকে দাঁড়িয়ে পড়েছে পারুল। ওই জনহীন শূন্য ঘরটা এখানে ছিল চিরকাল, অথচ ওরা। দিদি, বকুল এসে দাঁড়ালো, বলল, দাদা বলল তোকে যে কামিজটায় বোতাম বসিয়ে রাখতে বলেছিল সেটা কোথায়? পারুল চোখে অন্ধকার দেখল। পারুলের গলা শুকিয়ে এলো। আস্তে বলল, বোতাম বসানো হয়নি, ভুলে গেছি। ভুলে গেছিস? সর্বনাশ! কোথায় সেটা? মার ঘরে প্যাটরার ওপর সেরেছে, দাদা তো সেখানেই বসে। বকুলেরও যেন হাত পা ছেড়ে যায়। হ্যাঁ, এমনই ভয় করে তারা দাদাদের, অথবা ভয় করে আত্মসম্মানহানির। জানে যে এতটুকু ত্রুটি পেলেই খিচিয়ে উঠবে তারা, ঘৃণা, ধিক্কার আর শ্লেষ দিয়ে বলবে, এতটুকুও পারোনি? সারাদিন কি রাজকার্য করো? নোভেল পড়া আর বাবার অন্নজল ধ্বংসানো ছাড়া আর কোনো মহৎ কর্ম তো করতে দেখি না। যেন অন্য অনেক মহৎ কর্মের দরজা চিনিয়ে দেওয়া হয়েছে তাদের। যেন দাদাদের জামায় বোতাম বসানো কি ঘর গোছানো, তাদের জুতো ঝেড়ে রাখা কি ফতুয়া গেঞ্জি সাবান কেচে রাখাই ভারী একটা মহৎ কর্ম।
ওরা কি ওদের মহৎ পুরুষ জীবনের শুল্ক আদায় করে নেবার পদ্ধতিটা রপ্ত করে রেখেছে এই মেয়ে দুটোর ওপর দিয়ে? একথা ভাবে পারুল, তবু প্রতিবাদ করবার কথা ওঠে না। প্রতিবাদের সুর শুনলে খিচুড়ি বাড়বে বই তো কমবে না। কিন্তু আজ পারুল সহসা কঠিন হলো। বলল, অত ভয় পাবার কি আছে? বলগে যা হয়নি, ভুলে গেছি। ও বাবা, আমি পারবো না। ঠিক আছে, আমি যাচ্ছি। যাচ্ছিল, যাওয়া হলো না। প্রবোধ এসে ঢুকলো বাইরে থেকে এক বোতল কেওড়ার জল হাতে করে। প্রবোধের মুখ রাগে থমথমে। এসেই কড়া গলায় বলে ওঠে, যোগুদাকে কে কি বলেছে? বলেছে, বলবে আবার কে কি? পারুল বকুল দুজনেই অবাক হয়ে তাকায়। প্রবোধ আরও চড়া গলায় বলে, নিশ্চয়ই কিছু একটা বলা হয়েছে। বুড়ো মদ্য একটা লোক চোখ মুছতে মুছতে বেরিয়ে যেত না। আমাকে বলে গেল আমার দ্বারা কিছু হবে না, আমি তোর বামুন ভোজনের যজ্ঞশালায় নেই। শুধু শুধু এমন কথাটা বলবে এমন পরোপকারী মানুষটা? বলেছ, তোমরাই কেউ কিছু বলেছ। মায়ের শিক্ষায় শিক্ষিত হয়েছ তো সবাই। গুরু লঘু জ্ঞান করতে জানো না, গুরুজনদের মান অপমানের ধার ধারণা। উদাত্ত অবিনয়ী এক একটি রত্ন তৈরি হচ্ছ। বকুল এর বিন্দু বিসর্গও জানে না, তাই বকুল হাঁ করে চেয়ে থাকে। তবে পারুলও উত্তর দেয় না কিছু, কারণ পারুল জানে এইসব কথার লক্ষ্যস্থল পারুল বকুল নয়, তাদের দাদারা। এই স্বভাব বাবার, মুখোমুখি কিছু বলবার সাহস হয় না ছেলেদের, তাই এমন শব্দভেদী বাণ নিক্ষেপ। ওরাও তাই শিখেছে, জবাব দেয় না, ঠেস দিয়ে কথা বলে দেওয়ালকে শুনিয়ে। ছেলে বলেই অবশ্য এতটা সাহস তাদের। মাকে বোধ করি তুচ্ছ মেয়ে মানুষ যাত্রার একটা অংশ হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য কটু কাটব্য করে, আর বাপকে অবজ্ঞা করে। কিন্তু ওদেরই বা দোষ কি? ওরা ওদের মা বাপের মধ্যে শ্রদ্ধাযোগ্য কি দেখতে পাচ্ছে? হয়তো শুধু মা বাপ এই হিসেবেই করত ভয় ভক্তি, যদি ওদের দৃষ্টিটা আচ্ছন্ন থাকতো অন্য অনেকের মতো। কিন্তু তা হয়নি। সুবর্ণলতা অন্য 5 জনের থেকে পৃথক করে মানুষ করতে চেয়েছিল তার সন্তানদের। তাদের খোলা চোখে দেখতে শেখবার চেষ্টা করেছিল। ওরা সে চেষ্টা সফল করেছে। ওরা শুধু মা বাপ বলেই ভক্তি শ্রদ্ধা করবে এমন নির্বোধের ভূমিকা অভিনয়ে রাজি নয়। না করুক, সমতলেও নেমে আসুক, প্রবোধ অন্তত তা চায়। প্রবোধের ইচ্ছে করে ছেলেমেয়েরা তার মুখে মুখে চোটপাট জবাব করুক, সেও তার সমুচিত জবাব দেবার সুযোগ পাক। কিন্তু তা হয় না। ছেলেরা তো দূরের কথা, মেয়েরা পর্যন্ত যেন কেমন অবজ্ঞার চোখে তাকায়। সে দৃষ্টিতে আগুন জ্বলে উঠবে না মাথার মধ্যে? তাই এখনো আগুন জ্বালা কণ্ঠে চিৎকার করে প্রবোধ, কেউ কিছু বলেনি বললেই মানবো আমি? ওই অবোধ অজ্ঞান মানুষটা কখনো মান অভিমানের ধার ধারে না, সে হঠাৎ এতটা অভিমান করে? বাপের কণ্ঠ মাধুর্যে আকৃষ্ট হয়ে ভাইয়েরা এসে দাঁড়ালো। একটু ধমকে বলে উঠল, কি ব্যাপার, বাড়িতে ভোজ টোজ নাকি? পারুর বিয়ে বুঝি? পারুর বিয়ে? হতবাক প্রবোধ বলে, পারুর বিয়ে? তোমরা জানবে না সেটা? বাহ, এই তো জানছি, ভার খুঁড়ি এসে গেছে, বলল ভানু তার সেজো কাকার ভঙ্গিতে। প্রবোধ অসহায়ের মতো এদিক ওদিক তাকালো, বলল, এইভাবে জানবে? বাহ, কেন? আর কোনো ঘটনা ঘটেনি সংসারে? তোমাদের মার চতুর্থীর বামুন ভোজন? তাই নাকি? ও। ভানু ভুরু কোচকায়। ভানু সেই ভুরুতে ব্যঙ্গের হাসি ছায়া ফেলে। প্রবোধ হঠাৎ সেই দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, তা এতে হাসবার কি হলো? হাসবার কি হলো? যে মানুষটা তোমাদের সংসারে প্রাণপাত করছে তার একটা পাওনা নেই সংসার থেকে? কি উত্তর ভানু দিত কে জানে। সহসা কোন ঘর থেকে যেন বেরিয়ে এলো তার মা। খুব শান্ত আর স্থির গলায় বলল, তোমাদের এই সংসার থেকে আমার যা প্রাপ্য পাওনা সেটা তাহলে শোধ হচ্ছে। অনেক ধন্যবাদ যে শোধের কথাটা তবু মনে পড়েছে তোমার, কিন্তু ওতে আমার রুচি নেই।
সেই কথাটাই জানিয়ে দিতে এলাম তোমায়। এসব আয়োজন করার দরকার নেই, করা হবে না। প্রবোধ যন্ত্রচালিতের মতো বলে, আজ হবে না? না, আজ না, কোনো দিনই না। এরপরও যদি রেগে না ওঠে প্রবোধ, কিসের আর তবে রেগে উঠবে? অতএব রেগেই বলে, হবে না বললেই হলো, রাজ্য শুদ্ধ লোকজনকে নেমন্তন্ন করে এলাম। নেমন্তন্ন করে এলে? সুবর্ণলতা স্তব্ধ হয়ে তাকায়, কিন্তু প্রবোধ ভয় পায় না। প্রবোধ এমন স্তব্ধতা অনেক দেখেছে। তাই প্রবোধ বলে, এলাম তো। বিরাজ বলেছে সে সকলের আগে আসবে, আর ও বাড়ির সবাই একটু দেরি করবে। কারণ থাক, কারণ শুনতে চায় না। লোকজন আসছে ভালোই, তোমরা থাকবে, আমি অন্য কোথাও গিয়ে থাকবো। তুমি অন্য কোথাও গিয়ে থাকবে? প্রবোধ আর পারে না, খিচিয়ে উঠে বলে, বাপের ছেড়াদ্দটা তাহলে আমিই করব? হঠাৎ সুবর্ণ ঘুরে দাঁড়ায়, কাতর গলায় বলে, আমায় এবার তুমি ছুটি দাও, আর মন্দ কথা বলিও না আমায়, আর পারছি না আমি। দ্রুত চলে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তেই ঝি এসে খবর দেয়, বাবুর বোনের দেশ থেকে অম্বিকে বাবু না কে একজন এসেছে, খবর দিতে বলল। তারপর সুবর্ণলতা। কিন্তু সুবর্ণলতা কি বা এমন মানুষ যে তার প্রতিদিনকার দিনলিপি বাঁধানো খাতায় তোলা থাকবে, আর পর মেলে ধরে দেখতে পাওয়া যাবে? আবাধা একখানা খাতার ঝুড়ো পাতা থেকে তো সুবর্ণলতাকে দেখতে পাওয়া। সুবর্ণলতা যখন নিজেই হাতড়ে খুঁজেছিল সেই ঝুড়ো খাতার প্রথম দিকের পৃষ্ঠাগুলো, তখনই কি সবগুলোর সন্ধান মিলেছিল? কই আর, শুধু ওর মাথা কুটে মরার দিনগুলোই। হ্যাঁ, সাদা সিধে দিনগুলো সাদা কালিতে লেখার মতো কখন যেন বাতাস লেগে মিলিয়ে গেছে, আর পৃষ্ঠাগুলো ঝরে পড়েছে অদরকারি বলে। শুধু ওই মাথা কোটার মতো দিনগুলোই গাঢ় কালিতে লেখা হয়ে। কিন্তু মুশকিল এই, কিসে যে সুবর্ণলতা মাথা কোটে বোঝা শক্ত, কারো সঙ্গে মেলে না। নইলে একটা জেল খাটা আসামি কবে কোন দিনের একটু আলাপের সূত্র ধরে সুবর্ণলতার সঙ্গে দেখা করবার আবদার নিয়ে ওর বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে, আর দেখে ওর স্বামী পুত্তুর তাকে দরজা থেকেই বিদায় দিয়েছিল বলে মাথা কোটেও বলে, ভগবান, এ অপমানের মধ্যে আর কতদিন রাখবে আমায়? এবার ছুটি দাও। অথচ সত্যর মুখ চাইলে বলতে হয়, আসলে অপদস্থ যদি কেউ হয়ে থাকে তো সে সুবর্ণলতার স্বামী পুত্রই হয়েছিল। ওরা সাধারণ সংসারী মানুষ, অতএব একটা জেল খাটা আসামি সম্পর্কে সহসা হৃদয় দ্বার খুলে দিতে পারে না। তাই ঘরের দ্বার খুলে দেয়নি। ওরা জেরা করেছিল, বলেছিল, কি দরকার, কাকে চান, কতদিন জেল থেকে ছাড়া পেয়েছেন, সুবর্ণলতার সঙ্গে খুব কোন জরুরি প্রয়োজন যদি না থাকে, এত কষ্ট করে এত দূর আসবার মানে কি, ইত্যাদি ইত্যাদি। বাড়ির কর্তা হিসেবে প্রবোধই করেছিল প্রশ্ন, তবে ভানুও ছিল দাঁড়িয়ে। তা বাড়ির কর্তাকে বাড়ির নিরাপত্তা, পরিবারের সম্ভ্রম এসব দেখতে হবে না? তাই দেখেছিল প্রবোধ। সহসা দেখল সুবর্ণলতা অন্তঃপুরের সভ্যতার গণ্ডি ভেঙে বাড়ির বাইরে সদর রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে। ভাবা যায়, দেখেছে কেউ কখনো এমন দৃশ্য? ওটা ওর স্বামীর পক্ষে লজ্জার নয়, অপমানের নয়। তার উপর কিনা প্রবোধ যখন রক্তবর্ণ মুখে বলেছে, তুমি বেরিয়ে এলে যে, এর মানে, ভানু তোর মাকে বল বাড়ির মধ্যে যেতে, তখন কিনা সুবর্ণলতা তুমি স্বামীর দিকে দৃষ্টিপাত না করে বলে উঠলে, কি সর্বনাশ অম্বিকা ঠাকুরপো, তুমি এখানে? পালাও,
এই যে ভূতের বাড়ি, মেজ বৌদির সঙ্গে দেখা করতে এসেছ? কি আশ্চর্য, কেউ তোমায় বলে দেয়নি সে কবে মরে ভূত হয়ে গেছে? এটা তার প্রেতাত্মার বাসভূমি। এতে অপদস্থ হলো না তোমার স্বামী পুত্র? পরে যদি তোমার ছেলে বলেই থাকে, বাবা তুমি বৃথা রাগ করছো, মা তো বেশি কিছু করেননি, যা চিরকালের স্বভাব তাই শুধু করেছেন, অন্যকে অপদস্থ করা, গুরুজনকে অপমান করা, এটাই তো প্রকৃতি ওর, এতেই তো আনন্দ, সেও কিছু অন্যায় বলেনি। তার দৃষ্টিতে তো আজীবন ওটাই দেখেছে সে। আর সুবর্ণ, তুমি তো অম্বিকার সামনে শুধু ওইটুকু বলেই ক্ষান্ত হওনি, আরও বলেছ। অম্বিকা যখন তৎসত্ত্বেও প্রেতাত্মাকেই হেট হয়ে প্রণাম করতে গিয়েছিল, তুমি শশব্যস্তে পা সরিয়ে নিয়ে বলেছ, ছি ছি ভাই, প্রণাম করে আর পাপ বাড়িও না আমার, একই তো পূর্বজন্মের কত মহাপাপে বাঙালির মেয়ে হয়ে জন্মেছি, আর আরও কত শত মহাপাপে এই মহাপুরুষদের ঘরে পড়েছি। আর কেন, প্রণাম বরং তোমাদেরই করা উচিত, তোমরা যারা নিজের সুখ দুঃখ তুচ্ছ করে দেশের গ্লানি ঘোচাতে চেষ্টা করছো। কি এ প্রবোধ যা বলেছে তাছাড়া আর কি? নাটক ছাড়া আর কি? পুরো নাটক। কিন্তু এই ঘর গেরস্থ লোকেদের সংসারটা থিয়েটারের স্টেজ নয়, অথচ সারা জীবনে তুমি তা বুঝলে না, এখনো বুড়ো বয়সেও না। তোমার কথায় যখন অম্বিকা ম্লান হেসে বলেছিল, চেষ্টাই হয়েছে, কাজ আর কি হলো, সবটাই ব্যর্থতা, তখন তুমি নাটুকে ভাষাতেই উত্তর দিলে, কেন ব্যর্থতা জানো ঠাকুরপো, তোমাদের সমাজের আধখানা অঙ্গ পাকে পোতা আছে, আধখানা অঙ্গ নিয়ে কে কবে এগোতে পারবে? এ অখদ্দে অবদ্দে মেয়ে মানুষ জাতটাকে যতদিন না শুধু মানুষ বলে স্বীকার করতে পারবে, ততদিন তোমাদের মুক্তি নেই, মুক্তির আশা নেই। চাকরানিকে পাশে নিয়ে কি তোমরা রাজ সিংহাসনে বসবে? বললে, একবার ভাবলে না তোমার স্বামী পুত্রের মাথাটা কতখানি হেট হলো রাস্তার ধারে দাঁড়িয়ে তোমার ওই নাটক করায়? অগত্যায় ওদের কঠোর হতে হয়েছে, অগত্যায় ধমকে উঠে বলতে হয়েছে, পাগলামি করবার আর জায়গা পাওনি। আর ওই পাগলামির দর্শককেও কটু গলায় বলতে হয়েছে, আপনিও তো আচ্ছা মশাই, ভদ্রলোকের ঘরের মান ইজ্জত বোঝেন না, দেখছেন একটা মাথা খারাপ মানুষ ঘর থেকে ছিটকে এসেছে। এরপরেও অবশ্য কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, অন্তত অম্বিকার মতো শান্ত সভ্য মার্জিত স্বভাব লোকে নিশ্চয়ই পারে না। মাথা হেট করে চলে গিয়েছিল সে। তবু সুবর্ণলতা তুমি হেসে বলে উঠেছিলে, ঠিক হয়েছে, কেমন জব্দ, ভূতের বাড়ি আসার ফল পেলে? ভাবনি এরপরও তোমাকে তোমার স্বামী পুত্রের সামনে মুখ দেখাতে হবে, পিছনের ওই চৌকাঠ পার হয়েই আবার ঢুকতে হবে। কিন্তু ঢুকতে হলেই বা কি, সুবর্ণলতার শরীরে কি লজ্জা আছে? কতবারই তো বেরিয়ে পড়েছে সুবর্ণলতা বাড়ির বাইরে, আবার এসে ঢোকেনি? ঢুকেছে, আবার ঢুকেছে, আবার দাপট করেছে, মরমে মরে গিয়ে চুপ হয়ে যায়নি। এদিনও তা গেল না। যখন প্রবোধ গর্জে উঠল আর ভানু উপযুক্ত ধিক্কার দেবার ভাষা খুঁজে না পেয়ে শুধু ঘৃণার দৃষ্টিতে দগ্ধ করা যায় কিনা তার চেষ্টা করল, তখন কিনা সুবর্ণলতা বিন্দু মাত্র অপ্রতিভ না হয়ে অনায়াসে বলে উঠল, কি আশ্চর্য, এতে তোমাদের মুখ পোড়ানো হলো কোথায়? মুখ উজ্জ্বলিত হলো বরং। পাগল পাগলের মতোই আচরণ করলো, চুকে গেল ল্যাটা, তোমার কথার মান বজায় রাখলাম, আর বলছো কিনা মুখ পোড়ালাম। ঘৃণায় মুখ ফিরিয়েছিল সেদিন একা সুবর্ণলতার বড় ছেলেই নয়, মেজ সেজও। অগ্নিদৃষ্টি হেনে বলেছিল, চমৎকার, মার শোক হয়েছে ভেবে আর মমতা আসেনি ওদের। ছোট ছেলে সুবলের কথাই শুধু বোঝা যায় না, সে বরাবরই মুখ চোরা,
সে যে কোথা থেকে তার এই চাপা স্বভাব পেয়েছে। কিন্তু সুবর্ণলতার মেয়েরা, যে মেয়ে দুটো এখনো পরের ঘরে যায়নি, পারুল আর বকুল, তা ওদের কথাও বোঝা যায়নি। মনে হচ্ছিল ওদের চোখে একটা দিশেহারা ভাব ফুটে উঠেছে, যেন ওরা ঠিক করতে পারছিল না মায়ের ওপর বরাবর যে ঘৃণা আর বিরক্তি পোষণ করে এসেছে, সেটাই আরও পুষ্ট করবে না নতুন চিন্তা করবে। বকুল ছেলে মানুষ, এত সব ভাববার বয়স হয়নি তার। কিন্তু তাই কি, সুবর্ণলতার ছেলেমেয়েরা ছেলে মানুষ থাকবার অবকাশ পেল কবে? জ্ঞান হয়ে পর্যন্ত তো ওরা শুধু ওদের মাকে বিশ্লেষণ করেছে আর তিক্ততা অর্জন করেছে। তাই করতে করতেই বড় হয়ে উঠেছে। ওরা অনেক কিছু জেনে বুঝে পরিপক্ক। বাপকে ওরা ঘৃণা করে না, করে অবহেলা, কিন্তু মাকে তা পারে না। মাকে অবহেলাও করতে পারে না, অস্বীকারও করতে পারে না, তাই ঘৃণা করে। শুধু আজই যেন ওদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। অম্বিকার ফিরে চলে যাওয়ার মধ্যে ওরা বুঝি সমস্ত মেয়ে মানুষ জাতটার দুঃসহ অসহায়তা টের পেয়ে গেছে। তাই দিশেহারা হয়ে ভাবছে, গৃহিণী শব্দটা কি তাহলে একটা ছেলে ভোলানো শব্দ, নাকি দাসী শব্দেরই আর একটা পরিভাষা? গৃহিণীর যদি তার গৃহের দরজায় এসে দাঁড়ানো একটা অতিথিকে এসো বসো বলে ডাকবার অধিকারটুকু মাত্র না থাকে, তবে গৃহিণী শব্দটা ধোঁকাবাজি ছাড়া আর কি? ওই ধোঁকায় দৃষ্টি আচ্ছন্ন করে দিয়ে দাসত্ব করিয়ে নেওয়া। সংসার করা মানে তাহলে শুধু সংসারের পরিচর্যা করা, আর কিছু নয়। আশ্চর্য, যেখানে এক কানা করাও অধিকার নেই, সেখানে কেন এই গাল ভরা নাম? খুব স্পষ্ট করে মনে না পড়লেও মেজ পিসির বাড়ি গিয়ে থাকার কথাটা পারুলের কিছু কিছু মনে আছে বইকি। মনে আছে অম্বিকা কাকার নাম। তাছাড়া ছেলেবেলায় কতবারই না শুনেছে এ নাম মায়ের মুখে। কত শ্রদ্ধার সঙ্গে, কত প্রীতির সঙ্গে, কত স্নেহের সঙ্গে উচ্চারিত হয়েছে সে নাম। অথচ সেই মানুষটাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো সুবর্ণলতারই সামনে। গৃহিণীর সম্ভ্রম নিয়ে সুবর্ণলতার ক্ষমতা হলো না তাকে ডেকে এনে ঘরে বসাবার। পারুল দেখেছে সেই অক্ষমতা, হয়তো বকুলও দেখেছে, আর অনুভব করেছে এই অক্ষমতা বুঝি একা সুবর্ণলতারই নয়। তাই দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে ওদের। কিন্তু সুবর্ণলতার মা বাপের সেই চতুর্থী শ্রাদ্ধের কি হলো? খুব একটা সমারোহের আয়োজন করেছিল না তার স্বামী ওই উপলক্ষে? বলে বেড়াচ্ছিল, না বাবা, এ হলো গিয়ে শ্বশুর শাশুড়ির দায়, পিতৃমাতৃদায়ের চতুর্গুণ। তা সেও একরকম ধ্যাসটামো করেই হলো বইকি, সহজ সাধারণ কিছু হলো না। হবে কোথা থেকে? সহজে কিছু কি হতে দেয় সুবর্ণলতা? সব কিছুকেই তো বিকৃত করে ছাড়েও। সুবর্ণলতা তাই বলে বসল, আমি ওসব করব না। করবে না? ভুজ্জি উৎসুগ্যও করবে না তুমি মা বাপের? না না, শব্দ জগতের চরমতম কঠোর শব্দ, নিষ্ঠুর, নির্মোহ। আশ্চর্য, আশ্চর্য, এত সব আয়োজনের তাহলে কি হবে? নষ্ট গেল? আবার কি? পুরোহিত এসে শুনে হাঁ করে দাঁড়িয়ে পড়লেন। তাছাড়া আর করবেন কি? প্রবোধ যদি বা বলেছিল, ওর তো আবার জ্বর হয়ে গেছে রাত থেকে, কাজ আর হবে কি? জ্বর গায়ে তো। কিন্তু সুবর্ণলতা তো সে কথাকে দাঁড়াতে দেয়নি। বলে উঠেছিল, উনি ঠিক জানেন না ঠাকুরমশাই, জ্বর টর কিছু হয়নি আমার। জ্বর টর হয়নি? তবে কিছু না, ইচ্ছে নেই সেটাই কথা। পুরোহিত একবার প্রবোধের আপাতমস্তক দেখে নিয়ে চলে গিয়েছিলেন শালগ্রাম শিলাকে উঠিয়ে নিয়ে। এ বাহাদুরিটুকু কি না দেখালে চলতো না? হেরে যাওয়া গলায় বলেছিল প্রবোধ।
ও বাড়ির পুরুতুনি? সুবর্ণলতা চুপ করে তাকিয়েছিল। প্রবোধ আবার বলেছিল, চিরকালের গুরুবংশের ছেলে। জানি। সুবর্ণলতাও প্রায় তেমনই হেরে যাওয়া গলায় উত্তর দিয়েছিল। গুরুবংশের ছেলে, পুরোহিতের কাজ করেছেন, হাতে শালগ্রাম। তার সঙ্গে আর জলজ্যান্ত মিথ্যে কথাটা কইতে ইচ্ছে হলো না তখন সে ইচ্ছে। অথচ নিজেই সুবর্ণলতা ঘন্টা কয়েক পরে শরীর খারাপ লাগছে, বোধহয় জ্বর আসছে বলে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল গিয়ে। মিছিমিছি বলল বই কি, গা তো ঠান্ডা পাথর। কাদের বলল? কেন, যত সব আত্মীয় কুটুম্বদের, বাড়ি বাড়ি ঘুরে যাদের নেমন্তন্ন করে এসেছে প্রবোধ, তার স্ত্রীর মা বাপ মরার উপলক্ষে। তারা কি জানে সুবর্ণলতা পিতৃকার্য করতে ইচ্ছে হয়নি বলে পুরোহিতকে বিদায় দিয়েছে, আর আত্মীয়দের মুখ দেখাতে ইচ্ছে হয়নি বলে চাদর ঢাকা দিয়ে পড়ে আছে? তবে সুবর্ণলতার পড়ে থাকার জন্যে কি কিছু আটকে ছিল? কিচ্ছু না। প্রবোধের গোষ্ঠীর সবাই এলো, ভোজ খেলো, সুবর্ণলতার শুয়ে থাকার জন্যে হাহুতাশ করল, চলে গেল। সুবর্ণলতায় শুধু চাদর মুড়ি দিয়ে গলদ ঘর্ম হতে থাকলো। কিন্তু সুবর্ণলতার মায়ের সেই চিঠিটা, সেটার কি হলো? সে চিঠি কি খুলল না সুবর্ণলতা? কবরের নিচে চির ঘুমন্ত করে রেখে দিল তার মায়ের অন্তিম বাণী। এত অভিমান সুবর্ণলতার, এত তেজ, এত কাঠিন্য। তা প্রথমটা তা ছিল বটে। কতদিন যেন সেই খাম মুখ বন্ধ হয়ে পড়ে রইল সুবর্ণলতার ট্রাঙ্কের নিচে কাপড় চোপড়ের তলায়। কিন্তু সেই গভীর অন্তরাল থেকে সেই অবরুদ্ধ বাণী অনুক্ষণ সুবর্ণলতার সমগ্র চেতনাকে ধাক্কা দিয়ে দিয়ে বলেছে, সুবর্ণ, তুমি কি পাগল? সুবর্ণ, এ তুমি কি করছো? আর তারপর হতাশ গলায় বলেছে, সুবর্ণ, তোমার এই অভিমানের মর্ম কে বুঝবে? কে দেবে তোমার মূল্য? অবশেষে একদিন এই ধাক্কা অসহ্য হলো। সুবর্ণ ট্রাঙ্কের তলা থেকে ওর মায়ের সেই অন্তিম বাণী টেনে বার করল। দিনটা ছিল একটা রবিবারের দুপুর। যদিও জ্যৈষ্ঠ মাস, তবু কেমন যেন ঠান্ডা ঠান্ডা মেঘলা দুপুর। আকাশটা যেন ভারাক্রান্ত মন নিয়ে কোনো রকমে দিন সই করেই সন্ধ্যার কুলায় আশ্রয় নেব করছে। বাড়ি থেকে কারো বেরোবার কথা নয়, তবু আকস্মিক একটা যোগাযোগে আশ্চর্য রকমের নির্জন ছিল বাড়িটা। গিরিবালার সাবিত্রী ব্রতের উদযাপন সেদিন। সেই উপলক্ষে ব্রাহ্মণ ভোজনের সঙ্গে সঙ্গে আত্মজন ভোজনেরও ব্যবস্থা করেছিল সে। তাই ভাসুরের বাড়ির সবাইকে নেমন্তন্ন করে পাঠিয়েছিল ছেলেকে দিয়ে। কবে যেন ব্রতটা ধরেছিল গিরিবালা। সুবর্ণ ও বাড়িতে থাকতেই না। উদযাপনের খবর মনে পড়েছিল বটে সুবর্ণর, কারণ ওই ব্রতটাকে উপলক্ষ করে অজস্রবারের মধ্যে আরও একবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল সুবর্ণকে। মুক্তকেশী বলেছিলেন, বড় বৌমার কথা বাদ দি, ওর না হয় ক্ষমতা নেই, কিন্তু তোমার স্বামীর পয়সা তো ওর স্বামীর চেয়ে কম নয় মেজ বৌমা। খরুচে বত্তাই সেজ বৌমা ব্রতী হলো, আর তুমি অক্ষমের মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে। হয়তো ইদানিং গিরিবালার স্বাধীনতাও ভালো লাগছিল না মুক্তকেশীর, তাই এক পক্ষকে দিয়ে আর এক পক্ষকে খর্ব করবার বাসনাতেই এ উস্কানি দিয়েছিলেন। কিন্তু সুবর্ণলতা তার ইচ্ছে সফল করেনি। সে অম্লান বদনে বলেছিল, ও ধ্যাসটামোতে আমার রুচি নেই। ধাসটামো? সাবিত্রীব্রত ধাসটামো? মুক্তকেশী স্তম্ভিত দৃষ্টি ফেলে বোবা হয়ে তাকিয়েছিলেন। গিরিবালাও মুখ লাল করে বলে উঠেছিল, এ কথার মানে কি মেজদি? মেজদি আরও অম্লান বদনে বলেছিল, মানে খুব সোজা,
যার সবটাই ফাঁকা তা নিয়ে আড়ম্বর করাটা ফাঁকি ছাড়া আর কি? অন্যকে ধোঁকা দেওয়া আর নিজেকে ফাঁকি দেওয়া, এই তো, সেটাই ধাস্টামো। স্বামী ভক্তিটা তাহলে হাসির বস্তু? সুবর্ণলতা হেসে উঠে বলেছিল, ক্ষেত্র বিশেষে নিশ্চয়ই হাসির। ফুল চন্দন দিয়ে স্বামীর পা পুজো করতে বসেছি আমরা, এ কথা ভাবতে গিয়েই সে হাসি উথলে উঠেছে আমার। নিজেকে দিয়ে সবাইকে বিচার করো না মেজদি, ভক্তি যার আছে। মেজদি ধিক্কারকে নস্যাৎ করে দিয়ে আরো হেসে বলেছিল, ভক্তি? ওই ভেবে মনকে চোখকে ঠাড়া। এর মধ্যে ভক্তিও নেই, মুক্তিও নেই সেজ বউ, আছে শুধু শখ, অহমিকা। সেই অকথ্য উক্তির পর বাড়িতে কোর্ট কাছারি বসে গিয়েছিল। যে দেওর ডেকে কথা আর কইতো না ইদানিং, সেও এসে ডেকে বলেছিল, বিষটা নিজের মধ্যে থাকলেই তো ভালো ছিল মেজ বউ, অন্যের সরল মনে গরল ঢেলে দেবার দরকার কি? স্বামীকে সত্যবান হতে হবে, তবে স্ত্রীরা সাবিত্রী হবে, নচেত নয়। এমন বিলিতি কথার চাষ আর নাই বা করলে বাড়িতে। আর প্রবোধ বাড়ি ফিরে ঘটনা শুনে দেওয়ালে মাথা ঠুকতে গিয়েছিল, বলেছিল, হবে, বিদেয় হতেই হবে আমায় এ বাড়ি থেকে, এভাবে আর। সুবর্ণলতা বলেছিল, হা হা, এ সুমতি হবে তোমার? তাহলে পায়ে না হোক, মুখে ফুলচন্দন পড়ুক তোমার। অবশ্য ২০ মন্তর দেওয়া সত্ত্বেও ব্রত নেওয়া বন্ধ থাকেনি গিরিবালার, এবং দেখা যাচ্ছে ১৪ বছর ধরে নিষ্ঠা সহকারে পতি পুজো করে এখন সগৌরবে ব্রত উদযাপন করতে বসেছে সে। সুবর্ণলতা কি ওর সুখী হবার ক্ষমতাকে ঈর্ষা করবে? না, সুবর্ণলতা শুধু হাসবে। তা এখন আর হেসে ওঠেনি সুবর্ণ, শুধু ছেলেটাকে বলেছিল, যেতে পারবো না রে বাবা সুশীল, মাকে বলিস মেজজেঠির শরীর ভালো নেই, আর সবাই যাবে। সেই উৎসবে যোগ দিতে চলে গেছে সুবর্ণর স্বামী সন্তানেরা, অবশ্য পারুল বাদে। পারুলের থেকে বয়সে ছোট খুড়তুতো জ্যাঠতুতো বোনেদের বিয়ে হয়ে গেছে, পারুর হয়নি। এই অপরাধে প্রবোধ বলেছিল, ওর যাওয়ার দরকার নেই। পারু মনে মনে বলেছে, বাঁচলাম। কে জানে, হয়তো বাড়ির কোন কোণে একখানা বই নিয়ে পড়ে আছে পারুল, হয়তোবা তার কবিতার খাতাটা নিয়েও বসতে পারে এই অকস্মাৎ পেয়ে যাওয়া একখণ্ড অবসরের সুযোগে। সুবর্ণ জানে পারু তার নির্জনতায় ব্যাঘাত ঘটাবে না, কিন্তু তখন কি ভেবেছিল সুবর্ণ, ওরা চলে গেলে মায়ের চিঠিখানা খুলবো আমি? তা ভাবেনি। শুধু অনেকটা কলকোলাহলের পর হঠাৎ বাড়িটা ঠান্ডা মেরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভয়ানক একটা মন উচাটন ভাব হয়েছিল সুবর্ণর। আর তখনই মনে হয়েছিল ওর, আমি কি সেজ বউয়ের সুখী হওয়ার ক্ষমতাকে হিংসা করছি? তা নয়তো কেন আজই এত করে মনে আসছে? সারা জীবন আমি কি করলাম? অবিশ্রান্ত একটা প্রাণপণ যুদ্ধ ছাড়া আর কোনোখানে যেন কিছু চোখে পড়ে না। কোথাও যে একটু সুশীতল ছায়া আছে, কোনোখানে যে এক বিন্দু তৃষ্ণার জল মিলেছিল, সে কথা যেন ভুলেই যাচ্ছে সুবর্ণ। সুবর্ণ দেখতে পাচ্ছে অবিরত সে শুধু আক্রমণ ঠেকাচ্ছে, তবু এগিয়ে যাবার চেষ্টায় নিজেকে ছিন্ন ভিন্ন করছে। নিজের ওপর করুণায় আর মমতায় চোখে জল এসে গেল সুবর্ণর, ভেতরটা যেন হাহাকার করে উঠল। আর তখনই মনে হলো, দেখব আজ, আমি দেখব ভগবান আমাকে শেষ কি উপহার পাঠিয়েছেন। খাম ছিঁড়তে হাত কাঁপছিল সুবর্ণর, আর বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, যেন ওটা ছেঁড়ার সঙ্গে সঙ্গেই মস্ত একটা কিছু ফুরিয়ে যাবে ওর। কি সে? পরম একটা আশা, নাকি ওই বন্ধ খামটার মধ্যে ওর মা এখনো জীবন্ত রয়েছে, খোলার সঙ্গে সঙ্গেই শেষ নিঃশ্বাস ফেলবে? তা তেমনই একটা কষ্টের মধ্যেই খামটা খুলল সুবর্ণ, আর তারপরই একটা জলের পর্দা যেন ঢেকে দিল সমস্ত বিশ্ব চরাচর। ঝাপসা হয়ে এলো কালো কালো অক্ষরের শাড়ি, ঝাপসা হয়ে গেল বুঝি নিজের ওই কাগজ ধরা হাতখানাও।
পর্দাটা পড়ে যাবার আগে শুধু একটা শব্দ ঝলসে উঠেছিল। সেই শব্দটাই বাজতে লাগলো মাথার মধ্যে, কল্যাণীয়াসু সুবর্ণ, কল্যাণীয়াসু সুবর্ণ। এই নাম তাহলে মনে রেখেছে সুবর্ণলতার মা? আজও কেউ তাহলে সুবর্ণ নামে ডাকে তাকে? না না, কোনো দিন ডাকেনি, কোনো দিনও আর ডাকবে না। শুধু নামটা মনে রেখেছিল, অথচ একদিনের জন্য সেই মনে রাখার প্রমাণ দিয়ে যায়নি সে। জলের পর্দাটা মুছে ফেলবার কথা মনে পড়েনি সুবর্ণর। যতক্ষণে বাতাসে শুকিয়ে গেল, বুঝিবা বেশি শুকিয়ে গেল, ততক্ষণে ওই কল্যাণ সম্বোধনের পরবর্তী কথাগুলো চোখে পড়ল। কল্যাণীয়াসু সুবর্ণ। বহুদিন পরে মরিয়া যাওয়া কোনো লোক চিতার তল হইতে উঠিয়া আসিয়া কথা কহিতেছে দেখিলে যেরূপ বিস্ময় হয়, বোধ হয় সেইরূপ বিস্ময় বোধ করিতেছ। আর নিশ্চয়ই ভাবিতেছ, কেন আর কি দরকার ছিল? কথাটা সত্য, আমিও সে কথা ভাবিতেছি। শুধু আজ নয়, দীর্ঘদিন ধরিয়া ভাবিতেছি। যেদিন তোমাকে ভাগ্যের কোলে সমর্পণ করিয়া চলিয়া আসিয়াছি, সেই দিন হইতেই এই পত্র লেখার কথা ভাবিয়াছি এবং দ্বিধাগ্রস্ত হইয়াছি। ভাবিয়াছি, কেন আর? আমি তো তাহার আর কোনো উপকারে লাগিব না। জলের পদ্মাটা আবার তুলে উঠেছে, সেই সঙ্গে সুবর্ণর ব্যাকুল আবেগ। মা, মা, সেটাই তো পরম উপকার হতো। তোমার হাতের অক্ষর, তোমার স্নেহ সম্বোধন, তোমার সুবর্ণ নামে ডেকে ওঠা হয়তো জীবনের গতি বদলে দিত তোমার সুবর্ণর। তথাপি বরাবর ইচ্ছে হতো তোমায় একটি পত্র দিই, তবু দেওয়া হয় নাই। কেন হয় নাই সেটা এখন বুঝিতে পারি। দেওয়া হয় নাই কেবলমাত্র লজ্জায়। তোমার কাছে আমার অপরিসীম লজ্জা। তোমার কাছে আমার অপরাধের সীমা নাই, সে অপরাধের ক্ষমা নাই। জীবনের এই শেষ প্রান্তে আসিয়া পৌঁছাইয়া মনের সঙ্গে যে শেষ বোঝাপড়া করিতেছি, তাহাতেই আজ এই সত্য নির্ধারণ করিতেছি, তোমাকে অমন করিয়া নিষ্ঠুর ভাগ্যের মুখে ফেলিয়া আসা আমার উচিত হয় নাই। হয়তো তোমার জন্যেও আমার কিছু করবার ছিল, তবু ভগবানের দয়ায় তুমি হয়তো ভালোই আছো। তোমার ছোদ্দার কাছে জানিয়াছিলাম তোমার কয়েকটি সন্তান হইয়াছে ও খাইয়া পড়িয়া একরকম সুখেই আছো। তবু এমনই আশ্চর্য, চিরদিনই মনে হইয়াছে তুমি বোধহয় সুখে নাই। মা, মা, তুমি কি অন্তর্যামী? সত্যি দুঃখী, বড় দুঃখী। তোমার সুবর্ণ চির দুঃখী। এই অদ্ভুত চিন্তা বোধ করি মাতৃহৃদয়ের চির রহস্য। যদিও মাতৃহৃদয়ের গৌরব করা আমার শোভা পায় না, কিন্তু সুবর্ণ, ভাবিতেছি তুমি কি আমার চিঠির ভাষা বুঝিতে পারিতেছ? জানি না তোমার জীবন কোন পথে প্রবাহিত হইয়াছে। জানি না তুমি সে জীবনে শিক্ষা দীক্ষার কোনো সুযোগ পাইয়াছ কিনা। আজ তুমিও আমার অপরিচিত, আমিও তোমার অপরিচিত। কিন্তু সত্যই কি তাই? সত্যই কি আমরা অপরিচিত? তবে কেবল সর্বদা মনে হয় সুবর্ণ ভাঙিয়া পড়ে নাই। সুবর্ণ ভাঙিয়া পড়িতে পারে না। সে সমস্ত প্রতিকূল অবস্থার সঙ্গে যুদ্ধ করিতে করিতে অগ্রসর হইতে পারিবে। তোমার মধ্যে সে অঙ্কুর ছিল। যে কয়টি দিন তোমাকে দেখিবার সুযোগ পাইয়াছি, তাহাতে উক্ত ধারণায় বদ্ধমূল ছিল। তাই মনে হয় তুমি হয়তো তোমার হৃদয়হীন মাকে কতকটা বুঝিতে পারো। হয়তো অবিরত ধিক্কার দিবার পরিবর্তে একবার একটু ভালোবাসার মন নিয়ে চিন্তা করো। একদা সংসারের প্রতি বিশ্বাস হারাইয়া সংসার হইতে চলিয়া আসিয়াছিলাম। তুমি জানো, তোমাকে উপলক্ষ করিয়াই সেই ঝড়ের সৃষ্টি। বেশি বিশদ করিয়া সেসব কথা লিখিতে চাহি না। তবে এই সুদীর্ঘকাল সংসার হইতে দূরে থাকিয়া
অবিরত মানুষকে বিশ্লেষণ করিতে করিতে এইটা বুঝিয়াছি, এ সংসারে যাহাদের অন্যায়কারী বলিয়া চিহ্নিত করা হয় তাহারা সকলেই হয়তো শাস্তির যোগ্য নয়। তাহারা যা কিছু করে তার সবটাই দুষ্টু বুদ্ধি প্রণোদিত হইয়া করে না, অধিকাংশই করে না বুঝিয়া। তাহাদের বুদ্ধিহীনতায় তাহাদের অঘটন ঘটাইবার কারণ। কাজেই তাহারা ক্রোধের যোগ্য নয়, তাহারা বড়জোর বিরক্তির পাত্র এবং করুণার পাত্র। কিন্তু যখন এই বুদ্ধিহীনতার সঙ্গে একটা জীবন মরণের প্রশ্নের সংঘর্ষ লাগে, তখন মাথা ঠান্ডা রাখিয়া বিচার করা সহজ নয়। আর এও জানি সেদিন আমার পক্ষে এছাড়া আর কিছু সম্ভব ছিল না। তোমার পিতা ও ভ্রাতারা আমাকে ফিরাইয়া লইয়া যাইবার জন্য অনেক চেষ্টা করিয়াছেন। পত্রে কোনো কাজ না হওয়ায় কাশীতে আসিয়াও অনুরোধ উপরোধ ও তিরস্কার করিয়া গিয়াছেন। কিন্তু যাহা ত্যাগ করিয়া আসিয়াছি তাহা আর হাতে তুলিয়া লওয়া চলে না। সেই ফেলিয়া আসা সংসার জীবনের সহিত আবার নিজেকে খাপ খাওয়ানো অসম্ভব। তুমি জানো হয়তো, তোমার দাদা মহাশয় তখন কাশীবাসী। তাহার কাছে সংস্কৃত শিক্ষা করিয়া তদানীন্তন বহু কাশীবাসী পণ্ডিতের নিকট নানা শাস্ত্র অধ্যয়ন করিয়া সন্ধান করিয়াছি হিন্দু বিবাহের মূল তাৎপর্য কি, মূল লক্ষ্য কি, এ বন্ধন যথার্থই জন্ম জন্মান্তরের কিনা। কিন্তু যখনই প্রশ্ন তুলিয়াছি এই বন্ধনের দৃঢ়তা পুরুষ ও নারীর পক্ষে সমান নয় কেন, পুরুষের পক্ষে বিবাহ একটি ঘটনা মাত্র অথচ নারীর পক্ষে চির অলঙ্ঘ কেন, সদুত্তর পায় নাই। উপরন্তু এই প্রশ্নের অপরাধে অনেক স্নেহশীল পণ্ডিতের স্নেহ হারাইয়াছি। ক্রমশ বুঝিয়াছি এর উত্তর পুরুষ দিতে পারিবে না, ভবিষ্যৎকালই দিবে। কারণ কোনো একটি সম্পত্তিতে ভোগ দখলকারী ব্যক্তি স্বেচ্ছায় সহজে দানপত্র লিখিয়া দেন না। স্ত্রীলোকের যাহা কিছুতে অনধিকার, তাহার অধিকার অর্জন করিতে হইবে স্ত্রী জাতিকেই। কিন্তু তার জন্য প্রয়োজন ধৈর্যের। ইহাই সার কথা। ধৈর্য ব্যতিরেকে কোনো কাজই সফল হয় না। এই কথাটি বুঝিতে আমার সমগ্র জীবনটি লাগিয়াছে। আর এই কথাই মনে হইয়াছে এ কথা বলিয়া যাওয়া প্রয়োজন। কিন্তু কে কান দিবে? তোমাকে বলিবার ইচ্ছা হইয়াছে, সংকোচে কুণ্ঠায় নীরব থাকিয়াছি। তাছাড়া এই ভয়ও ছিল হয়তো আমার পত্র তোমার সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি করবে। তাই ইহা আমার মৃত্যুর পর তোমার হাতে পৌঁছাইবার নির্দেশ দিয়াছি। হয়তো তখন তোমার এই সংসার ত্যাগিনী মাকে তোমার স্বামীর সংসার একটু সদয় চিত্তে বিচার করিবে। হয়তো ভাবিবে উহাকে দিয়া আর কি ক্ষতির সম্ভাবনা। তোমাকে এত কথা লিখিতেছি কারণ বুদ্ধি ও যুক্তির দ্বারা বুঝি তুমি এখন একটি বয়স্কা গৃহিণী। কিন্তু মা সুবর্ণ, তোকে যখন দেখিতে চেষ্টা করি তখন একটি ক্ষুদ্র বালিকা ভিন্ন আর কিছুই দেখিতে পায় না। পরনে ঘাগরা, মাথায় চুল বেনি করিয়া বাঁধা, হাতে বই খাতা স্লেট, একটি স্কুল পথযাত্রিনী বালিকা। তোর এই মূর্তিটি ভিন্ন আর কোনো মূর্তি আমার মনে পড়ে না। এই মূর্তি আমার সুবর্ণ। সেই যে তোকে তোর স্কুলে পাঠাইয়া দিয়া দরজায় দাঁড়াইয়া থাকিতাম, সেই মূর্তিটাই মনের মধ্যে আঁকা আছে। কিন্তু তেমন ইচ্ছা করিলে কি আমি তোমায় আর একবার দেখিতে পাইতাম না? আর তেমন ইচ্ছা হওয়াই তো উচিত ছিল। কিন্তু সত্য কথা বলি, তোমার সেই মূর্তিটি ছাড়া আর কোনো মূর্তি আমার দেখিতে ইচ্ছা ছিল না। তোমাকে লইয়া আমার অনেক আশা ছিল, অনেক সাধ স্বপ্ন ছিল, কিন্তু সব আশাই চূর্ণ হইয়া গিয়াছিল। তবু ওই মূর্তিটি আর চূর্ণ করিতে ইচ্ছা হয় নাই। তুমি হয়তো ভাবিতেছ এসব কথা এখন আর লিখিবার অর্থ কি। হয়তো কিছুই অর্থ নাই, তবু মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষায় বুঝি কেহ তাহাকে যথার্থ করিয়া বুঝুক। আমাকে কেহ বুঝিল না, এর চেয়ে বড় আক্ষেপ বোধহয় আর কিছুই নাই। পুরুষ মানুষের একটা কর্মজীবন আছে, সেখানে তাহার গুণ, কর্ম, রুচি, প্রকৃতির বিচার হয়। সেখানেই তাহার জীবনের সার্থকতা অসার্থকতা,
মেয়ে মানুষের তো সে জীবন নাই, তাই তাহার একান্ত ইচ্ছা হয় আর কেহ না বুঝুক, তাহার সন্তান যেন তাহাকে বুঝে, যেন তাহার জন্য একটু শ্রদ্ধা রাখে, একটু মমতার নিঃশ্বাস ফেলে। সেইটুকুই তার জীবনের যথার্থ সার্থকতা। হয়তো মৃত্যুর পরেও এই ইচ্ছা মরে না, তাই এই পত্র। হয়তো তুমি চিরদিনই তোমার মমতাহীন মাকে ধিক্কার দিয়াছ, কিন্তু মৃত্যুর পরও যদি সেভাবের পরিবর্তন হয়, বুঝিবা আত্মা কিঞ্চিৎ শান্তি লাভ করিবে। তাই মৃত্যুর দ্বারে আসিয়া এই পত্র লিখিবার বাসনা। সুবর্ণ, তুমি আমাকে ভুল বুঝিও না। তোমার ছোটদাদা মোগলসরাইতে কাজ করে, মাঝে মাঝে আসে, নিষেধ শোনে না। মনে হয় সে হয়তো আমাকে কিছুটা বোঝে, তাই কখনো তোমার দাদার মতো মায়ের অপরাধের বিচার করিতে বসে না। এখানে আসিয়ায় আমি যে মেয়ের স্কুলটি গড়িয়াছিলাম, তাহার পরিসর এখন যথেষ্ট বাড়িয়া গিয়াছে। তোমার ছোটদা স্বেচ্ছায় মাঝে মাঝে তাহার দেখাশোনা করে। মনে হয় আমার মৃত্যুর পর স্কুলটি টিকিয়া থাকিতেও পারে। প্রথম প্রথম বাড়ি বাড়ি ঘুরিয়া ছাত্রী সংগ্রহ করিতে হইত। ক্রমশ অবস্থার পরিবর্তন ঘটিয়াছে। পিতামাতারা স্বেচ্ছায় আগাইয়া আসিতেছেন এবং অনুধাবন করিতেছেন দেশে স্ত্রী শিক্ষার প্রসারের প্রয়োজন আছে। আশা হয় এইভাবেই কালের চেহারার পরিবর্তন হইবে। মানুষের বুদ্ধি বা শুভ বুদ্ধি সহজে যাহা করিয়া তুলিতে সক্ষম হয় না, প্রয়োজন আর ঘটনা প্রবাহই তাহাকে সম্ভব করিয়া তোলে। কেবলমাত্র পুঁথিপত্রে বা কাব্যে গানে নহে, ভবিষ্যতে জগতের সর্বক্ষেত্রেই পুরুষ মানুষকে একথা স্বীকার করিতেই হইবে, মেয়ে মানুষও মানুষ। বিধাতা তাহাদেরও সেই মানুষের অধিকার ও কর্মদক্ষতা দিয়াই পৃথিবীতে পাঠাইয়াছেন। এক পক্ষের সুবিধা সম্পাদনের জন্যই তাহাদের সৃষ্টি নয়। মহাকালী পুরুষ জাতিকে শিক্ষা দিবে। তবে এই কথাই বলি, এর জন্য মেয়েদেরও তপস্যা চাই, ধৈর্যের, সহ্যের, ত্যাগের এবং ক্ষমার তপস্যা। মনে করিও না উপদেশ দিতে বসিয়াছি। সময়ে যাহা দিই নাই, এখন এই অসময়ে আর তাহা দিতে বসিব না। শুধু নিজের সমগ্র জীবন দিয়া যাহা উপলব্ধি করিয়াছি, সেই কথাটি কাহাকেও বলিয়া যাইতে ইচ্ছা হইতেছে, কিন্তু তোমাকে ছাড়া আর কাহাকে বলিব? আর কেই বা কান দিয়া শুনিবে? স্ত্রী লোকেরা তো আজও অজ্ঞতার অহংকার ও মিথ্যা স্বর্গের মোহে তমসাচ্ছন্ন। তাহারা যেন বিচার বুদ্ধির ধার ধারিতেই চাহে না। ভাবনা হয়, সহসা যেদিন তাহাদের চোখ ফুটিবে, যেদিন বুঝিতে শিখিবে ওই স্বর্গের স্বরূপ কি, সেদিন কি হইবে। বোধ করি সেদিনের পথ নির্ণয় আরও শতগুণ কঠিন। তবু এখানে বহু তীর্থবাসিনী ও নানান অবস্থার স্ত্রীলোকদের সংস্পর্শে আসিয়া এবং আপন জীবন পর্যালোচনা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি, যদি সংসারের মধ্যে থাকিয়া এই জীবনের সর্ববিধ উৎকর্ষ সাধন করিয়া পূর্ণতা অর্জন সম্ভব হয়, তাহাই প্রকৃত পূর্ণতা। কিন্তু তেমন সম্ভব কয়জনের পক্ষেই বা সম্ভব? প্রতিকূল সংসার তো প্রতিনিয়তই আঘাত হানিয়া হানিয়া সে পূর্ণতার শক্তিকে খর্ব করিতে বদ্ধপরিকর। মেয়ে মানুষ মমতার বন্ধনে বন্দী। মায়ের বাড়া নিরুপায় প্রাণী আর নাই। এ তথ্য বুঝিয়া ফেলিয়াই না পুরুষের গড়া সমাজ এত সুবিধা নেয়, এত অত্যাচার করিতে সাহসী হয়। তবে এ বিশ্বাস রাখি, একদিন এ দিনের অবসান হইবেই। দেশের পরাধীনতা দূর হইবে, স্ত্রী জাতির পরাধীনতাও দূর হইবে। শুধু আশা করিতে ইচ্ছা হয়, ভবিষ্যৎকালের সেই আলোকোজ্জ্বল দিনের মেয়েরা আজকের এই অন্ধকার দিনের মেয়েদের অবস্থা চিন্তা করিয়া একটি দীর্ঘশ্বাস ফেলিতেছে,
আজকের দিনের মেয়েদের মর্মজ্বালা অনুভব করিয়া এক বিন্দু অশ্রু বিসর্জন করিতেছে। আজ যাহারা যুদ্ধ করিতে করিতে প্রাণ পাত করিল, তাহাদের দিকে একটু সশ্রদ্ধ দৃষ্টিপাত করিতেছে। মা সুবর্ণ, এসব কথা না লিখিয়া যদি লিখিতাম। সুবর্ণ, এ যাবৎ কাল প্রতিনিয়ত আমি তোমার জন্য কাঁদিয়াছি। হয়তো তুমি আমার হৃদয়টা শীঘ্র বুঝিতে, কিন্তু সুবর্ণ, আমি তো শুধু আমার সুবর্ণর জন্যই কাঁদি নাই, দেশের সহস্র সহস্র সুবর্ণলতার জন্য কাঁদিয়াছি। তাই এইসব কথা। তাছাড়া অবিরত শুষ্ক জ্ঞানের চর্চায় জীবন কাটাইতে কাটাইতে ভাষাও শুষ্ক হইয়া গিয়াছে। তাই মাঝে মাঝেই মনে হইতেছে, তুমি কি এত কথা বুঝিতে পারিতেছ? 9 বছর বয়স হইতেই তো তোমার বিদ্যা শিক্ষায় ইতি হইয়াছে। আমার দৃঢ় বিশ্বাস হইতেছে, তুমিও নিশ্চয়ই এসব কথা ভাবো। তুমিও কেবলমাত্র নিজের কথাই নয়, আরও সহস্র মেয়ের কথা চিন্তা করো। অধিক আর কি লিখিব? আমার শতকোটি আশীর্বাদ গ্রহণ করো, তোমার পরিজনবর্গকেও জানাইও। আর যদি সম্ভব হয়, তোমার এই চিরনিষ্ঠুর মাকে অন্তত তার মৃত্যুর পরও ক্ষমা করিও। ইতি তোমার নিত্য। আহ মা। অনেকবার অনেক ঝলক জল গালের উপর গড়িয়ে পড়েছে, অনেকবার সে জল শুকিয়েছে। এখন শুধু গালটায় নোনা জল শুকিয়ে যাওয়ার একটা অস্বস্তির অনুভূতি। নাকি শুধু গালেই নয়, অসার অনুভূতি দেহ মনের সর্বত্র। স্তব্ধ, মৃত্যুর মতো স্তব্ধ, যেন এই স্তব্ধতা আর ভাঙবে না কোনো দিন। শুধু এই স্তব্ধতার আড়ালে বয়ে চলবে অন্তহীন একটা হাহাকার। সুবর্ণর মা নিজেকে জানিয়ে গেল, সুবর্ণকে জেনে গেল না। সুবর্ণর মা সন্দেহ করে গেল সুবর্ণ এত সব কথা নিয়ে ভাবে কি না। সুবর্ণর মা শুধু আশা করে গেল হয়তো সুবর্ণ সহস্র মেয়ের কথা ভাবে। আর কিছু নয়, আর কিছু করার নেই।